দর্শক আমন্ত্রণ জানাচ্ছি সেরা ওয়াটার ট্যাঙ্ক নিবেদিত বলা না বলায়। বলা না বলায় আজ আমরা কথা বলবো সাধের সরকারি বাড়ি। সাধের বাড়ি আমরা শুনেছি, কিন্তু সাথে যুক্ত করেছি সাধের সরকারি বাড়ি। একটু হয়তো অবাক হচ্ছেন, কেন? খুব অবাক হওয়ার কিছু নাই, গত দুদিন ধরেই এই বিষয়টি আলোচনায় আছে। সরকারি বাড়ি ছাড়ছেন না মন্ত্রী, এমপি কিংবা সাবেক সচিবরা। এই জন্য কোর্টে পর্যন্ত রিট করতে হয়েছে। পাঁচজনের একটি আইনজীবী দল কোর্টে রিট করেছেন। মানুষের মৌলিক চাহিদা অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা আমরা জানি, সে তার একটি বড় পর্ব হচ্ছে বাসস্থান। এই বাসস্থানের জন্য মানুষ সারা জীবনে সঞ্চয় করে কিংবা রিটায়ারমেন্টের পরে টাকা দিয়ে একটি বাড়ি তোলে এবং সাথে সেই বাড়িতে বসবাস করার স্বপ্ন দেখে সবাই। আর ঢাকা শহরে একটি বাড়ির স্বপ্ন দেখে না এমন ব্যক্তির সংখ্যা বাংলাদেশে খুব কমই আছে বলে মনে হয়। কিন্তু সরকারি বাড়ি ছাড়ছেন না কারা? সরকারি বাড়ি ছাড়ছে না তারা যারা আইন প্রণয়ন করেন। সরকারি বাড়ি ছাড়ছেন না তারা যারা প্রশাসন চালান, যাদের কাছে অন্যদের শেখার আছে। তারাই যখন সরকারি বাড়ি ছাড়েন না, কোর্টকে নির্দেশ দিতে হয়, আইনি ব্যবস্থায় যেতে বলা হয়, তখন আসলে বিষয়টা আলোচনারই দাবি রাখে। আজকের বলা না বলা এই বিষয়টি নিয়ে আলোচনা করব দুজন অতিথির সাথে। পরিচয় করে দিচ্ছি। আমার বাম দিকে আছেন এস.এম. কামাল হোসেন, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য, আওয়ামী লীগ। আছেন আবু সাইদ খান, সিনিয়র সাংবাদিক। আপনাদের দুজনকে স্বাগত আজকের বলা না বলায়। বলছিলাম সাধের সরকারি বাড়ি। আবু সাইদ খান, আপনার কাছে আসতে চাই যে এই সাধের বাড়ি এতই মধুর যে এই বাড়ি ছেড়ে যখন আমার ছেড়ে যাওয়ার কথা তখনও ছেড়ে যেতে চাই না। শেষ পর্যন্ত মানুষকে আসলে 3 হাত মাটির নিচে সেই বাড়িতে যেতে হয়, কিন্তু তার আগ পর্যন্ত বাড়ি নিয়ে কত স্বপ্ন, কত কিছু। কিন্তু আমার প্রাপ্যটি যখন আরেকজনের প্রাপ্য থাকে, তার প্রাপ্য থেকে আমি তাকে কি বঞ্চিত করতে পারি? না, যেটা আইডিয়াল সিচুয়েশন হওয়া উচিত এইটা এমনটাই হওয়া উচিত যে মন্ত্রিত্ব চলে গেছে, তারপরের দিন গোছগাছ করে গাড়ি নিয়ে চলে যাচ্ছেন। অফিস কিন্তু আগের দিনই গোছগাছ করেছে। হ্যাঁ, সবকিছু এমনটা হওয়া উচিত। যেমনই করে অফিস তারা ছেড়ে দেন, সচিবরা যেরকম অফিস ছেড়ে দেন, তারপরে তো একইভাবে বাড়ি ছেড়ে দেওয়াটাও যৌক্তিক। এবং অনেক সময় দেখা যায় যে হ্যাঁ, তারা দীর্ঘদিন ধরে করেন, অন্য মন্ত্রীরা যারা আসেন তাদের জন্য এটা একটা বিড়ম্বনার ব্যাপার। হয়তো তাদের বাড়ি পাওয়া ইত্যাদি এটা তাদেরকে ভুগতে হয়। অনেক সময় চাকরি মানে রিটায়ারমেন্টে চলে যাওয়ার পরেও বাড়ি দখল করে রাখেন, অনেক সচিবরা এটা করেন। তো সেইটা আরও বিড়ম্বনার ব্যাপার যে সেখানে নতুন সচিব এসে উঠতে পারেন না, এইসব বিষয়গুলো। তবে আমার মনে হয় এইটা ব্যাপার আদালতে গড়ানোর আগেই তাদের বাড়ি ছেড়ে দেওয়াটাই যুক্তিযুক্ত ছিল। তবে এইটা থেকে আরেকটা জিনিস প্রমাণ হয় যে আমাদের প্রশাসনের মধ্যে কতটা শৈথিল্য, যে সব কিছুই করা যায়। অর্থাৎ এক জায়গা তো নিয়ম প্রতিষ্ঠিত হয় না, বাড়ি ছাড়ার ক্ষেত্রে এটার ভিতর দিয়ে অন্য কিছু নর্মস, এটি একটি সৌন্দর্য, এটি একটি একজন মন্ত্রী বিদায় নিয়ে চলে যাবেন, আসলে এটি তো একটা সেই জায়গায় যখন এরকম একটি বিষয় আসছে যে তালা ঝুলিয়ে দিতে বলা হয়, 24 ঘন্টার মধ্যে লিগ্যাল নোটিশ পাঠাতে বলা হয়, আইনগত ব্যবস্থা নেওয়ার কথা বলা হয়, তখন আসলে বিষয়টি কি আসলে সম্মানহানির? হয়তো তাদের অনেক যুক্তি আছে, অনেক সুবিধার কথা আছে, তাদের অনেক কথা থাকতে পারে, কিন্তু প্রশ্ন হচ্ছে তারপরেও তো সেই অসুবিধাগুলো তো সবারই থাকতে পারে। সরকারি বাড়িতে যখন তার মন্ত্রিত্ব থাকছে না কিংবা তার আমলাগিরি থাকছে না, অর্থাৎ স্বপদে সচিবরা যখন বল থাকছেন না, তখন এটা ছেড়ে দেওয়াটাই হচ্ছে যুক্তিসঙ্গত। এই ব্যাপারে কোনো ঢিলামি করা যায় না। আমি যে জিনিসটা বলছিলাম সেটা হলো যে একটা নিয়ম নীতির ব্যাপার। যেমন অ্যাডমিনিস্ট্রেশন ঠিকঠাক চলছে, সব জায়গায় নিয়ম নীতি আছে, কিন্তু এই ঘটনার মধ্য দিয়ে বোঝা যায় যে অ্যাডমিনিস্ট্রেশনের ভিতরে এক ধরনের শৈথিল্য আছে, এবং সেটা কিন্তু এই ঘটনাটা চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছে যে শৈথিল্যগুলো কিভাবে কাজ করে। হ্যাঁ, এখন হয়তো বা উকিলের নোটিশ হয়েছে, আমরা জানি যে দ্রুত তারা ছেড়ে দেবেন, নিশ্চয়ই তারা আটকে রাখবেন না, কিন্তু এইটা আদালত পর্যন্ত গড়ালো কেন, এইটা হচ্ছে প্রশ্ন। এস.এম. কামাল হোসেন, আমি আপনার কাছে আসছি। সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত, মন্ত্রী শাহজাহান খান, শাহজাহান কামাল, মন্ত্রী নারায়ণ চন্দ্র, শামসুর রহমান শরীফ, প্রতিমন্ত্রী বীরেন শিকদার, প্রতিমন্ত্রী মশিউর রহমান রাঙ্গা, তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু সাবেক সবাই, এবং এনাদের মতো মানুষরা যখন বাড়ি ছাড়েন না, একটি উদাহরণ তৈরি হয়, নিয়ম না মানার উদাহরণ, আইনের প্রতি অশ্রদ্ধা, অনেক ধরনের প্রশ্ন আসে। তখন আসলে আরেকজন মানুষ উৎসাহিত হয় যে নিয়ম না মানলে কিছুই হয় না। আপনাদের ধন্যবাদ, নাগরিক টিভির দর্শক শ্রোতাদের ধন্যবাদ। আজকে একটি ঐতিহাসিক দিন, হয়তো এই প্রজন্মের সন্তানরা জানে না আজকে কি দিন। 1971 সালের এই দিনে
আপনার স্বাধীন সার্বভৌম গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের প্রথম সরকার গঠন করা হয়েছিল। না, শপথ নিয়েছিল, গঠন না, হয়েছিল 10 শপথ তারিখে। নিয়েছিল, শপথ নিয়েছিল আজকে 10 তারিখ। ও আজকে 10 তারিখ। ও আচ্ছা আচ্ছা, ঠিক শপথ আছে। নিয়েছিল আজকে না, আজকেই সরকার গঠিত সরকার হয়েছিল। গঠন করে এবং আজকে দিবস সরকার- ঘোষণা করা হয় 17 তারিখে। 17 তারিখে আজকে শপথ। সরকার না, rightly আপনি আজকে বলছেন। সরকার গঠন গঠন করেছিল করেছিল এবং দিবস ঘোষণা করি এবং আমরা 17 তারিখ। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে রাষ্ট্রপতি করে, জি, সৈয়দ নজরুল ইসলামকে অস্থায়ী রাষ্ট্রপতি করে, সৈয়দ নজরুল ইসলাম। উপরাষ্ট্রপ্রধান করে জি। এবং তাজউদ্দিন সাহেবকে প্রধানমন্ত্রী করে স্বাধীন বাংলাদেশের স্বাধীন গঠিত হয়। সরকার গঠন করেছিলেন। এই ঐতিহাসিক দিন আজকে ধরেন এই সরকারের অধীনেই খালেদ মোশারেফ, আপনার শফিউল্লাহ সাহেব, জিয়াউর রহমান সাহেবরা এই সরকারের অধীনেই, এবং মুজিব বাহিনী গঠিত ছিলেন। সাইদ ভাই আরো ভালো বলতে পারবেন, মুজিব বাহিনী সমস্ত কিছুই এই সরকারের অধীনে পরিচালিত হয়েছিল। সেই দিনে দাঁড়িয়ে আজকে আমি আপনার টেলিভিশনের মাধ্যমে বঙ্গবন্ধু সহ ৭৫-এর 15 আগস্ট যারা শাহাদত বরণ করেছেন এবং যে জাতীয় চার নেতা বঙ্গবন্ধুর অনুপস্থিতিতে মহান মুক্তিযুদ্ধের নেতৃত্ব দিয়েছেন, পরিচালনা করেছেন, সেই জাতীয় চার নেতাকে ৩রা নভেম্বর জেলখানায় হত্যা করা হয় 1975 সালে। তাদের আত্মার শান্তি কামনা করে, তাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে আমি বলতে চাই, আপনি যে কথাগুলো বলেছেন যে মন্ত্রী মহোদয়রা বাসা ছাড়েন, এটা দুঃখজনক। মানে একটা মেসেজ দেয় এটা সাধারণ মানুষের দুঃখজনক। কাছে। এবং আমার মনে হয় যে এটা হইতে পারে যে ধরেন সরকারি কর্মকর্তা যারা, আমি যেটা শুনেছি, আমি যেটা শুনেছি যে এরা 3 মাস পর্যন্ত, রিটায়ারমেন্টের 3 মাস পর্যন্ত বাসা থাকতে পারে, অন্য জায়গায় যাওয়ার জন্য বাসা খুঁজা টুজা। এবং যে মন্ত্রী মহোদয়ের নাম শুনলাম তাদের অনেকের ঢাকা শহরে বাড়ি আছে, অনেকের নাই। হ্যাঁ, অনেকের নাই, অনেকের আছে। হয়তো এই কারণে তারা বাসা খুঁজতেছে অথবা বাসা ভাড়া দিছে, ভাড়াটারে এখনো শেষ হয়নি। এই কারণে আমার মনে হয় এই কোর্টে যাওয়ার আগে তাদেরই বাসাটা ছেড়ে দেওয়া উচিত ছিল। এছাড়া এই বিষয়ে আমার আর বলার কিছু নেই। ধন্যবাদ যে আপনি আসলে একমত না। আমি বলছিলাম কি, যে জিনিসটা হচ্ছে, এই জিনিসটা আসলে মানুষকে কি ধরনের মেসেজ দেয়? মানুষকে মেসেজ দেয় যে যখন আপনার টপ মোস্ট উপরের দিকের মানুষরা নিয়ম না মানে, তখন হয় কি নিচের দিকে আপনি নিয়ম মানাতে পারবেন না, এইখানে গিয়ে সমস্যাটি তৈরি করে। হয়তো এইটা হইতে পারে যে নতুন মন্ত্রী পরিষদের জন্য বাসা যে বরাদ্দ হচ্ছে, এটা একটা নিয়মের ভিতরে তো গৃহ গণমন্ত্রী ওনার মন্ত্রণালয় থেকে তো বরাদ্দ করে, এই কারণে বরাদ্দ করছে, হয়তো সময় পাচ্ছে, এই কারণে অন্য আস্তে আস্তে যাচ্ছে, এইটা হইতে পারে। আমার মনে হয় যে বাসাটির বিষয়টা কেন এসেছে, সাবেক সচিব যারা বাসা ছাড়েননি, সচিব যারা মুক্তিযুদ্ধ করেননি, তারা ভুয়া মুক্তিযোদ্ধার সার্টিফিকেট জমা দিয়ে তাদের সময় বাড়াতে চান, এক্সটেনশনে যেতে চান। আসলে মানে নিয়ম যারা বানাবেন, নিয়ম যারা প্র্যাকটিস করবেন, তারা যখন নিয়ম ভাঙেন, তখন আসলে সেটি রাষ্ট্রের অন্যান্য প্রতিষ্ঠানকে এবং অন্যান্য জায়গায় আসলে এটি সমস্যা তৈরি করে কিনা। কেন আপনি মুক্তিযোদ্ধা না, আপনি ভুয়া সার্টিফিকেট দিয়ে 1.5 বছর এক্সটেনশনে যেতে হবে বা 2 বছর? না, এই যে ভুয়া সার্টিফিকেট দিয়ে যারা মানে এক্সটেনশন নিয়েছে বা যারা চাকরির বয়স যাদের বৃদ্ধি পেয়েছে, এটা দুঃখজনক। যারা এই ভুয়া সার্টিফিকেট, সবচেয়ে গৌরবের বিষয়টিকে অগৌরবের কাজে ব্যবহার করেছে। এটা ধরেন মুক্তিযুদ্ধের যারা সার্টিফিকেট নিয়ে, মুক্তিযোদ্ধা না তারপরে মুক্তিযুদ্ধের সার্টিফিকেট নিয়েছে, এদের বিরুদ্ধে তদন্ত করে এদের বিরুদ্ধে শাস্তি দেওয়া উচিত। আমি মনে করি এদের বিরুদ্ধে শাস্তি নেওয়া উচিত। এই বিষয়ে আমার আর কিছু বলা নাই। এটা মানে নীতি নৈতিকতা বহির্ভূত কাজ। হ্যাঁ, আবু খান দেখেন, যিনি নিয়ম রক্ষা করবেন, বলে যে বেড়ায় ক্ষেত খায়, মানে সেই অবস্থা যে যিনি নিয়ম রক্ষা করবেন, আমি যদি তার কাছ থেকেই নিয়ম ভঙ্গের এই প্র্যাকটিস দেখতে থাকি, এটি আসলে রাষ্ট্রের সুশাসনের যেই প্রতিষ্ঠানগুলো আছে, সেই প্রতিষ্ঠানগুলোর ভঙ্গুরতা বা সেই প্রতিষ্ঠানগুলোর অনিয়ম বা সেই প্রতিষ্ঠানগুলো ঘুণে ধরার বিষয়টি কি আমাদের চোখে আঙ্গুল দিয়ে দেখে দেয় কিনা? একটা খারাপ দৃষ্টান্ত 10টা খারাপ দৃষ্টান্ত তৈরি করে, আর একটা ভালো দৃষ্টান্ত 10টা ভালো দৃষ্টান্তকে অনুপ্রাণিত করে। এটা হচ্ছে বিষয়টা। তো এই ধরনের অনিয়মের মধ্য দিয়ে আসলে অনিয়মের জায়গাটাকে আরো প্রশস্ত হয়ে যায়। এবং এই জায়গা যেটা আপনি যেটা বলেছেন যে মুক্তিযুদ্ধ আমাদের গৌরবের ইতিহাস, গৌরবের অংশ। হ্যাঁ, তো সেই গৌরবের ইতিহাস সেইটাকেও সেখানেও ভুয়া শব্দটা চালু হয়েছে। এবং মুক্তিযুদ্ধ, একজন যখন মুক্তিযুদ্ধ পরিচয় দেয়, তখন আরেকজনের পাশ থেকে প্রশ্ন ওঠে, আসল মুক্তিযোদ্ধা না ভুয়া মুক্তিযোদ্ধা? এই প্রশ্নটা একজন মুক্তিযোদ্ধাকেও বিব্রত করে এবং তাকেও কিন্তু মানুষ অনেকে সন্দেহের চোখে তাকায় যে আসলে উনি দাবি করছেন এটা সঠিক কিনা। এই জায়গাগুলো তৈরি হয়েছে এখানে। এবং প্রশাসনের ভিতরে অনেকে চাকরি পাওয়ার জন্য, অনেকে অন্য সুযোগ সুবিধার জন্য, ভাতার জন্য ভুয়া মুক্তিযুদ্ধ তৈরি হয়েছে। এবং আমরা স্বাধীনতার 48 বছরেও
আমরা কিন্তু একটা সঠিক তালিকা তৈরি করতে পারিনি। পারিনি। এবং যে সরকারি ক্ষমতা এসেছে দেখা গেছে যে তাদের হাত দিয়ে কিছু ভুয়া মুক্তিযোদ্ধা তৈরি হয়েছে। হ্যাঁ, এইবার গত ইস্যুতে অনেকটা মানে খুব সঠিক রয়েছে, তারপরে সঠিক তালিকা, অর্থাৎ অনেক ভুয়া বাদ গেছে, তারপরেও ভুয়ারা রয়ে গেছে। এবং এমনও জানি যে যাদের বয়স তখন 10 বছর, 8 বছর, 10 বছর ছিল, তারাও হয়েছে। হয়তোবা তার ভাই মুক্তিযোদ্ধা ছিলেন কিংবা তার বাবা মুক্তিযোদ্ধা ছিলেন, কিন্তু ছেলে হয়ে গেছে। কিন্তু এটা তো কোনো পৈতৃক সূত্রে পাওয়ার বিষয় না। তো এমন ঘটনা কিন্তু অহরহ ঘটেছে। আর তার চেয়ে আরও দুঃখজনক ঘটনা এমনও রয়েছে যে প্রতিপক্ষ ছিল 71 সালে প্রতিপক্ষ, তারাও কিন্তু মুক্তিযোদ্ধা হয়েছে এবং তারাও সার্টিফিকেট জোগাড় করেছে। তো এবং সেইগুলো আমাদেরকে শুনতে হচ্ছে এবং বরদাস্ত করতে হচ্ছে। স্বাধীনতার 48 বছরে আমরা একটা সঠিক মুক্তিযুদ্ধের তালিকাও তৈরি করতে পারিনি। এইটাই আমাদের একটা ব্যর্থতা। আসলে এনাদের কাছে নতুন মন্ত্রী সচিবরা কি শিখবেন? মানুষ কি এনাদের প্রতি আস্থা রাখতে পারবে কিনা? যারা নিয়ম মানার কথা বলে আসলে তারাই নিয়ম ভাঙে। বোকাই অনেকক্ষণ ধরে হাঁটছেন এবং কিছু একটা বলতে চাচ্ছেন। বোকাই, আপনি কি খুব চিন্তিত? আমি জানতে চাইছিলাম কি পরের জায়গা পরের জমি, কিন্তু বাড়িটা কেন নিজের মনে হয়? বোকায় প্রশ্ন রেখেছে, পরের জায়গায় পরের জমি, বাড়িটা কেন নিজের মনে হয়? আমাদের আসলে পরের জায়গাকেও নিজের জায়গায় মনে হয়। আমরা যে সংস্কৃতিতে বেড়ে উঠছি, আমরা যে সংস্কৃতি চারিদিকে দেখছি, অন্যের জায়গা দখল করার সংস্কৃতি দেখছি, আমরা অন্যের বাড়ি দখল করার সংস্কৃতি দেখছি। আমরা দেখছি যে নিজের পাওনাটা যখন ছেড়ে দেওয়ার সময় তখন সেটি ছেড়ে দিতে পারি না। আমি দর্শকদের সাথে একটু ইনফরমেশন শেয়ার করে নিতে চাই। মন্ত্রী পরিষদের বর্তমান সদস্য 46 জন, তাদের জন্য সরকারি বাসা আছে 23টি। 23 মন্ত্রী সরকারি বাসা পেলেও এখন উঠতে পারেনি 12 জন, কারণ ওনারা বাড়ি ছাড়েনি। মন্ত্রী উপমন্ত্রীদের জন্য বর্তমানে 16টি বাংলো এবং 17টি অ্যাপার্টমেন্ট রয়েছে। এছাড়া নতুন 10টি অ্যাপার্টমেন্ট তৈরি হচ্ছে। এতে মন্ত্রীদের বসবাসের জন্য মোট বাসা হবে 33টি। নতুন 10টি অ্যাপার্টমেন্ট তৈরি হলে আরও প্রায় 20টি বাসা সংকট থাকবে। আবু সাইদ, এই বিষয়ে আসলে আমি এস এম কামাল আপনার কাছে আসতে চাই যে এই সংকটটি আসলে সরকারের তাহলে সবার আগে দূর করা উচিত। না, আপনার যেটা হয়েছে যে ধরেন আমি আপনার যেটা বলি, মন্ত্রীদের সরকারি বাসা থাকবে, এটি স্বাভাবিক ঘটনা। মন্ত্রীরা ওই বাসাগুলো ছাড়িয়ে দেবে। আর এমনি যেটা সংকট নয়, সংকট যাদের ফ্ল্যাট বাড়ি করা আছে, অনেকে ফ্ল্যাট বাড়িতে যেতে চায় না। আপনি মিন্টু রোডে একটা ফ্ল্যাট বাড়ি আছে, সেখানে সব মন্ত্রীদের জন্য ব্যবস্থা আছে না, সব মন্ত্রীদের জন্য আমাদের পরিসংখ্যান বলছে 17টি অ্যাপার্টমেন্ট রয়েছে মন্ত্রী উপমন্ত্রীদের জন্য। বর্তমানে 16টি বাংলো এবং 17টি অ্যাপার্টমেন্ট এবং নতুন 10টি হবে। এই 10টি সহ আসলে যা হবে, তারপরও 20টি বাসা সংকট থাকবে। এর অনেক মন্ত্রী তো ধরেন আপনার ন্যামপ্যালেডও থাকে, ন্যামপ্যালেডও তো এখানে তাদের এমপিদের জন্য, এমপিদের, তারপরে এখানে এখানেও কিন্তু থাকার সুযোগ আছে, বুঝছেন না? এইটা থাকার সুযোগ আছে, মন্ত্রীদের অ্যারেঞ্জমেন্ট করে সরকার মন্ত্রীদের থাকার ব্যবস্থা করে। এটা সমস্যা কি আপনার যেটা বলছেন যে পরের জায়গা পরের জমি, আমরা এই আধ্যাত্মিক কথাগুলো যদি আমরা সবাই মনে রাখি এবং এটা যদি আমরা চলার পথে স্মরণ করি, যেমন মাঝে মাঝে আমাদের প্রিয় নেত্রী জননেত্রী শেখ হাসিনা অনেক সময় আমাদের বলেন যে দেখো, দুনিয়াতে আসছি একা, যাইতে হবে একা। আমি কোনো সম্পদে বিশ্বাস করি না, আমি মনে করি ছেলে মেয়েকে লেখাপড়া শিখিয়ে তারা তাদের ইনকাম করে খাবে। আজকে ধরেন এই যে সম্পদ, এইগুলো রাখে লাভ কি? আপনি চলে যাওয়ার পর, দুনিয়া থেকে চলে যাওয়ার পর এইগুলো কিছু আপনার সাথে যাবে না। মানুষের জন্য করা উচিত। আমরা যারা রাজনীতি করি আমাদের মানুষের জন্য করা উচিত। এটা আমরা বঙ্গবন্ধুর আত্মজীবনী থেকে দেখেছি এবং এটা আমরা বর্তমান প্রধানমন্ত্রীর কাছ থেকে আমরা শিক্ষা পাই যে রাজনীতি হচ্ছে মানুষের জন্য, রাজনীতি ভোগ বিলাসিতার জন্য না। কিন্তু আমরা অনেক সময় অনেকে ভোগ বিলাসিতায় ডুবে যাই, কিন্তু রাজনীতি করা উচিত হচ্ছে মানুষের জন্য। যেটা বঙ্গবন্ধুর আত্মজীবনীর থেকে আমরা শিক্ষা পেয়েছি, যেটা বর্তমান প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার কাছ থেকে আমরা সেই শিক্ষা পেয়েছি। উনি সবসময় বলেন যে রাজনীতি হচ্ছে মানুষের জন্য, মানুষের সেবা করার জন্য হচ্ছে রাজনীতি, দেশের কল্যাণে করার জন্য হচ্ছে রাজনীতি করা উচিত। এখন ধরেন রাজনীতির অনেক অরাজনৈতিক ব্যক্তিত্ব এই রাজনীতিতে এসে রাজনীতিকে কুলসিত করার চেষ্টা করে এবং এই ঘটনাগুলো রাজনীতি যে কুলসিত হচ্ছে এবং রাজনৈতিক যে ধরেন সুবিধাবাদীদের হাতে গিয়েছে, এটা ৭৫ সালের 15 আগস্ট বঙ্গবন্ধুকে হত্যা করার পর যে সামরিক সরকারগুলো ক্ষমতা আসছে, সাইদ ভাই তো আমার সাথে একমত হবে, হ্যাঁ, ওনারা সামরিক শাসনের বিরুদ্ধে লড়াই সংগ্রাম করছেন। সামরিক সরকাররা যারা রাষ্ট্রীয় ক্ষমতা এসেছে, সামরিক বাহিনীকে ব্যবহার করে কিছু সুবিধাবাদী, কিছু দুর্বৃত্ত এবং কিছু মানে অতি লোভী লোকরা তারা রাজনীতিতে এসে রাজনীতিকে কুলসিত করার চেষ্টা করছে। এই কারণে আজকে রাজনীতিতে এই যে আপনার
ছাড়া না ছাড়ার এই বিষয়গুলো এসে গেছে, মানুষকে একটা লোভের জায়গায় নিয়ে গেছে, ভোগের জায়গায় নিয়ে গেছে। ক্ষমতা আছেন, আপনারা কি ফিল্টার করতে পারেননি সেই কলুষিত জায়গাটি? সেটি প্রশ্ন এটা আমরা রয়ে যায়। চেষ্টা করতেছি। বোকাই প্রশ্ন করতে চাচ্ছে, বোকাই প্রশ্ন করুন। আমার প্রশ্নটা হইল, সুযোগ সুবিধা ছাড়া কি জনগণের সেবা করা যায়? আবু সাইদ খান, বোকা একটি সুন্দর প্রশ্ন করেছে এস এম কামালের কথার পরিপ্রেক্ষিতে হয়তোবা, যে সুযোগ সুবিধা ছাড়া কি আসলে রাজনীতি করা যায় কিনা বা মানুষের সেবা করা যায় কিনা। আর আমি যেটা বলছিলাম, যেটা আমরা বিরতির সময় আলাপ করছিলাম, সেটি হচ্ছে যে সরকারি কর্মকর্তারা বাসা ছাড়া নেই। এই বাসা ছাড়া নিয়ে যখন তারা চাকরিরত অবস্থায় থাকেন, তখনও কিন্তু যখন ট্রান্সফার হয়ে যায়, উনি এই বাসাটি পাননি, কিন্তু উনি হয়তো বরগুনায় ট্রান্সফার, ঢাকার বাসাটি ছাড়েন না। এবং একটি বাসা পাওয়ার জন্য গণপূর্ত মন্ত্রণালয়ে আমরা জানি যে ঘুষের কথা আমরা শুনে থাকি, আবার বাসা পেয়ে বাসাটি ভাড়া দিয়ে দেন অন্য কারোর কাছে। এই যে বাসা নিয়ে নানান দুর্নীতি, এর মানে যারা, আমার কথা হচ্ছে যারা আইনটি তৈরি করেন, প্রণয়ন করেন, যাদের দেখে আমরা শিখব, তারাই সবার আগে আইন ভাঙে। তাহলে কি আইনটি তৈরি করা হয় ভাঙার জন্য? আইন তো ভাঙার জন্য অনেক সময় তৈরি হয়, এবং ভাঙার পরেই বোঝা যায় যে এটা আইন ছিল বা আইন ছিল, তার আগে তার বোঝা যায় না যে একটা আইন আছে। যা হোক, সেইটা বিষয় না। বিষয়টা হচ্ছে যে হ্যাঁ, মন্ত্রী যারা, তারা সুযোগ সুবিধা, তাদের নিরাপত্তা সবকিছু নিশ্চিত হবে, কিন্তু কতটুকু, সেখানে প্রবলেম। যেমন ধরুন যে ব্রিটিশ আমলে তো তারা তো এখানে এসে তারা এক ধরনের বাংলো সিস্টেম চালু করেছে। তো এখন স্বাধীন বাংলাদেশে এই বাংলোর দরকারটা কি? অ্যাপার্টমেন্টই তো থাকতে পারে। আজকে মন্ত্রীদের বাসের সমস্যা মানে কি? তাদের বসবাসের সমস্যা, বাসভবনের সমস্যা মানে বাংলো নাই। তো বাংলো কেন, অ্যাপার্টমেন্ট করে দিলেই তো 46 জন দুটো একই বিল্ডিং এ তো সব কজন মন্ত্রী থাকা সম্ভব, ব্যবস্থা করছে আর কি। হ্যাঁ, তো এইটা কিন্তু এখানে প্রশ্নটা হচ্ছে যে যারা মন্ত্রী হওয়ার পরে তারা মনে করেন যে কেন আমি অ্যাপার্টমেন্টে থাকবো, কিংবা তারা মন্ত্রী হওয়ার আগে কিন্তু অ্যাপার্টমেন্টে আছেন, তো সেখান থেকে বাংলোতে যেতে হবে। এই যে এই জায়গাগুলোকে, এবং অনেক ক্ষেত্রেই আমরা দেখি যে সবচেয়ে বড় বাংলোটি থাকেন গণপূর্ত মন্ত্রী, 1 নম্বর মিন্টু রোড। হ্যাঁ, যেহেতু তার মন্ত্রণালয়। আবার এমন ক্ষেত্রেও দেখি যে ধরুন যে বহু বিশ্ববিদ্যালয় আছে, ধরুন ঢাকা বিশ্ববিদ্যালয় হওয়ার সমস্যা রয়েছে, কিন্তু ভিসির বাড়ি, সেখানে আমার মনে হয় কতগুলো 20টা হল হতে পারে। তো আমি কথার কথা বলছি, তাহলে এত বড় বাড়ি কেন প্রয়োজন? তো এই জায়গাগুলোকে আমাদেরকে সেই ক্ষেত্রে অগ্রাধিকার কি দিতে হবে, সেটা হচ্ছে গুরুত্বপূর্ণ। অর্থাৎ এখানে জনস্বার্থ এবং বেশিরভাগ মানুষের স্বার্থে অগ্রাধিকার দিতে হবে, না ব্যক্তি স্বার্থ এবং মুষ্টিমেয় স্বার্থ দিতে হবে। আর একটা হচ্ছে যে সচিবরাও, যে ব্যাপারটা আমরা লক্ষ্য করেছি যে সচিবরাও কিন্তু বাংলো জাতীয় বাড়িতেই থাকছেন, অনেক সচিবরা। এইটারও কোনো প্রয়োজন নাই। তো সেখানে আমরা পৃথিবীর বহু জায়গায় এখানে মন্ত্রীরা ওইভাবে থাকেন, মানে অ্যাপার্টমেন্টে থাকেন এবং একসঙ্গে বসবাস করছেন। তো এমনকি বড় বড় ব্যবসায়ীরা, পৃথিবীতে বহু শিল্পপতিরাও কিন্তু অ্যাপার্টমেন্টে থাকেন, কিন্তু আমাদের এখানে তো বাংলো দরকার, বাগান বাড়ি দরকার, ইত্যাদি দরকার। তো এই জায়গাগুলো থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। আর একটা হচ্ছে একটা নিয়ম নীতির মধ্যে আসতে হবে। যখন তার চাকরি চলে যায়, তখন তার দৃষ্টান্ত হওয়া উচিত যে উনি যেমনই করে তার পরের দিন অফিসে যান না, বিদায় নেন, ঠিক তেমনই করে বাসাকেও বিদায় নেবেন, গুড বাই বলে চলে যাবেন গাড়ি নিয়ে। এইটা ব্যাপার। আর একটা অনেক সময় হয় কি যে তারা মনে করেন তা আমাদেরই তো দল, আমরাই তো ক্ষমতায় রয়েছি। তো এই ধরনের এক ধরনের আকাঙ্ক্ষা কাজ করে। মানে সুযোগ সুবিধা ছাড়া আমরা কেন জনগণের সেবা করতে পারবো না? আপনি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীকে দেখুন, 2 রুমের বাসায় থাকে। আপনি যদি পার্শ্ববর্তী দেশ, বেশি দূর যাওয়ার দরকার নেই, তাদের মন্ত্রীদের জীবনযাপন দেখুন, সরকারি কর্মকর্তাদের জীবনযাপন দেখুন। সামাজিক যোগাযোগ মাধ্যমে এটি নিয়ে কি কথা চলছে? সৈয়দ ইশতিয়াক রেজা বলছেন, আচ্ছা, যেসব সাবেক মন্ত্রী এখনো সরকারি বাড়ি আটকে রেখেছেন, তারাও তো সুযোগ পেলে সাংবাদিকদের উপদেশ দেন, নসিহত করেন, বস্তুনিষ্ঠ সাংবাদিকতা করুন। নেক্সট। আব্দুল মালিক বলছেন, সাবেক মন্ত্রীদের সরকারি বাড়ি ছাড়ার নির্দেশ আদালতের। বিবেক বুদ্ধির বলিহারি যাই, এরাই আমাদের মন্ত্রী যারা অবৈধভাবে এখনো সরকারি বাড়ি দখল করে আছে। নেক্সট। হাসান হামিদ বলছেন, সরকারি ব্যবস্থাপনার সবখানে যে পচন ধরেছে এর মূল উৎস ইনারা। এদের বাড়ি ছাড়াতে হয় জোর করে, নোটিশ দিতে হয়। মানুষ কিন্তু আসলে মানে সচেতন, মানুষ দেখে, ফলো করে এবং বোঝে। যেটি বলছিলেন এস এম কামাল, যে আমরা আমাদের উপনিবেশিক শাসনামলের সুবিধাগুলোকে না কমিয়ে আরো বাড়িয়েছি। খুব বেশি দূর যেতে হয় না, পার্শ্ববর্তী দেশের উদাহরণ দিয়েছি, তার থেকেও দেশের উদাহরণ এই দেশেই আছে।
স্বাধীনতা পরবর্তী বঙ্গবন্ধু কিন্তু তার নিজের বাড়িতে ছিলেন এবং সেইভাবে কোনো সিকিউরিটি নেননি, হয়তো তার মাসুল তাকে দিতে হয়েছে, কিন্তু তিনি যখন যেই সাধারণ গাড়িটিতে চড়তেন সেই গাড়িটির জানলা খোলা থাকতো, আমরা যেটি পড়েছি ইতিহাসের পাতায়, এবং তিনি পেপার পড়তে পড়তে যেতেন এবং একটু সিগনালে থামলে সেখানে কেউ কথা বলতে চাইলে উনি জানালার কাঁচ নামিয়ে কথা বলতেন। তিনি যদি তার নিজস্ব সাধারণ বাড়িতে প্রধানমন্ত্রী হিসেবে বা রাষ্ট্রপতি হিসেবে থাকতে পারেন, তাহলে আমাদের সমস্যাটি কোথায়? মানে এই যে কৃচ্ছতা, এটি কেন আমরা ধারণ করি না, আমরা বরং আরো যত পাই ততর দিকে এগিয়ে যাই? বঙ্গবন্ধু, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তার বাঙালির প্রতি অগাধ ভালোবাসা, অগাধ বিশ্বাস ছিল। বঙ্গবন্ধু বাঙালি, বাংলাদেশের মানুষ এক অভিন্ন মনে করত, যার ফলে বঙ্গবন্ধু তিনি মনে করতেন যে কোনো বাঙালি তাকে বলেছেন যে আমার সবচেয়ে বড় শক্তি এটি, আমার সবচেয়ে বড় দুর্বলতা আমি জনগণকে ভালোবাসি। বাঙালি তাকে তার দিকে তাকিয়ে কথা বলবে না, এটা ভালোবাসার জায়গায় দিয়ে বলছেন, তার শ্রদ্ধার জায়গায় দিয়ে বলছেন। যার ফলে বঙ্গবন্ধু 32 নম্বর বাড়িতে থাকতো। বঙ্গবন্ধু, আমরা ইতিহাস দরজা খোলা থাকতো, বঙ্গবন্ধু যে গাড়িতে যেতেন গাড়ির গ্লাস খোলা থাকতো। বঙ্গবন্ধু ধরেন, আমি বলবো না যে বঙ্গবন্ধুর এই সরলতা, মানবতা বা বঙ্গবন্ধুর এই উদার মানুষ, এই কারণে ৭৫ সালের 15 আগস্ট ঘাতকরা বঙ্গবন্ধুকে হত্যা করার সুযোগ পাইছে, জাতীয় আন্তর্জাতিক ষড়যন্ত্রকারীরা। এবং তার তনয় জননেত্রী শেখ হাসিনা কিন্তু সেই মন মানসিকতাই ধারণ করে, বঙ্গবন্ধুর আদর্শ, বঙ্গবন্ধুর চেতনাকে সম্পূর্ণভাবে ধারণ করে। সেই ক্ষেত্রে ধরেন আজকে বলতে হয় যে জননেত্রী শেখ হাসিনার জীবনে, হ্যাঁ উনি এইভাবে সাধারণ জীবন, উনি কিন্তু ব্যক্তিগত জীবনে সাধারণভাবে জীবনযাপন করে, উনি গণভবনে থাকেন। এটা হচ্ছে যে আপনি জানেন যে আজকে উনাকে হত্যা করার জন্য ওনাকে 21 বার হত্যা করার জন্য ওনাকে চেষ্টা করা হয়েছে। এশিয়া মহাদেশে না, বিশ্বে এখন প্রথম, মানে যদি কোনো ইসের মূল টার্গেট হয়ে থাকে সেটা হচ্ছে জননেত্রী শেখ হাসিনা। জঙ্গিবাদ, সন্ত্রাস, এরা সব মিলে, এবং স্বাধীনতা বিরোধী শক্তি, জাতীয় আন্তর্জাতিক ষড়যন্ত্রের মূল হচ্ছে জননেত্রী শেখ হাসিনা। কারণ সে বাংলাদেশটাকে এগিয়ে নিয়ে যাচ্ছে। যারা বাংলাদেশের উন্নয়ন অগ্রযাত্রাকে ভালো চোখে দেখে না, দেশীয় এবং আন্তর্জাতিকভাবে, সেই ক্ষেত্রে জননেত্রী শেখ হাসিনা শত প্রতিকূলতার মধ্যে দিয়ে, শত রক্তচক্ষুকে উপেক্ষা করে দেশটাকে এগিয়ে নিয়ে যাচ্ছে। যার ফলে ওনার শত্রু বেশি, ওনার পিছনে এখন আমি মনে করি এখন একটা বুলেট ঘুরে বেড়ায়। ওনাকে যে কোনো সময় সুযোগ পেলে ওনাকে শত্রুরা, কিন্তু একটি দলের প্রধান, তার দলের অন্যরা কেন এই আদর্শকে গ্রহণ করে না? আমি যেটা মনে করি যে ধরেন সবাই তো আর একরকম না, সবাই যদি আমি আপনার শুরুতে বলছিলাম যে আমরা যদি বঙ্গবন্ধুর অসমাপ্ত জীবনটাকে পড়ি, আমরা যদি বঙ্গবন্ধুকে আত্মস্থ করি, আমরা যদি জননেত্রী শেখ হাসিনার কথাগুলোকে শতভাগ মেনে চলি, তাহলে আমাদের এই ছোটখাটো ভুল ত্রুটির কারণে মানুষের কাছে আমাদের জবাবদিহিতা করতে হয় না। আমরা যদি জননেত্রী শেখ হাসিনাকেই অনুসরণ করি, আপনাকে এই কথা জবাব দিতে হতো না, আমরা যদি জননেত্রী শেখ হাসিনাকে অনুসরণ করি, তাহলে আজকে কিন্তু আমাদের এই কথাগুলো বলতে পারে না। বাংলাদেশের মানুষ কিন্তু আজকে প্রধানমন্ত্রী সম্পর্কে কেউ কোনো কথা বলতে পারে না, তার শত্রুরা ছাড়া, শত্রুরা বলতে পারে না। কিন্তু প্রতিষ্ঠানগুলো যখন কাজ করে না তখন আসলে সমালোচনার কথা উঠছে। আজকে এই যে কথাগুলো উঠছে, মন্ত্রীরা বাড়ি ছাড়ে নেই বা সচিবরা বাড়ি ছাড়ে নেই, এটা দুঃখজনক। কারণ তাদের কাছ থেকে তো আমাদের শিক্ষণীয় বিষয়, জাতি তাদের নতুন সচিব, নতুন মন্ত্রীরা তাদের কাছ থেকেই শিখবে। হ্যাঁ, তাদের কাছ থেকে শিখবে। এই বাড়িগুলো তাদের ছেড়ে দেওয়া উচিত ছিল হাইকোর্টের নির্দেশনার আগেই। এটা আসলে আমি আবার বলছি যে এটা দুঃখজনক। আবু সাইদ খান, অনুষ্ঠানের শেষ দিকে আপনি যদি বলেন যে আসলে এগুলো আসলে সরকারি ব্যবস্থাপনা কিংবা আমি যে বলছিলাম সুশাসনের যে প্রতিষ্ঠানগুলো, সেই প্রতিষ্ঠানগুলোর কার্যকারিতা কমে যাচ্ছে, এটি প্রমাণ করে নাকি? তো নিশ্চয়ই। তবে তার আগে আমি বলি যে প্রসঙ্গটা এসছে, বঙ্গবন্ধুর জন্য নিরাপত্তা দরকার ছিল, তিনি এটা উপেক্ষা করেছেন। সেই জন্য উনি ভালোবেসেছিলেন, উনি বিশ্বাস করেছিলেন। তবে আমার মনে হয় যে প্রধানমন্ত্রীর নিরাপত্তা নিশ্চয়ই থাকা উচিত, তার অবশ্যই গণভবনে বাস করা উচিত, কিন্তু সাধারণ মন্ত্রীদের বেলা সেটা প্রয়োজন পড়ে না, এই হচ্ছে আমার বক্তব্য। আর এই ক্ষেত্রে যেটা বিবেচনার ব্যাপারটা হলো যে হ্যাঁ, অনিয়ম তো শুধুমাত্র এই বাড়ির ক্ষেত্রে সীমাবদ্ধ নেই। এখানে বহু লোক এমপি হওয়ার পর, মন্ত্রী হওয়ার পর তাদের চেহারা পাল্টে গেছে, ব্যাংক ব্যালেন্স হয়ে গেছে, শতগুণ হাজার গুণ বেড়ে গেছে। এগুলো হচ্ছে মন্ত্রীর স্ত্রী কিংবা সন্তানদের বাড়ি বা শালীদের বাড়ি বিভিন্ন নামে, এটা তারা স্বনামে বেনামে এগুলো হয়ে গেছে। এর মানে এই নয় যে সৎ মানুষ নাই, ত্যাগী মানুষ নাই। সৎ এবং ত্যাগী রাজনীতিকরা এখনো আছেন, সব দলে রয়েছে, আওয়ামী লীগও আছে, হ্যাঁ। কিন্তু সেখানে হচ্ছে যে এক ধরনের রাজনীতিকে ব্যবসা হিসাবে গ্রহণ করেছে,
এবং এই ফায়দা লুটছে এমন সংখ্যাও নেহায়েত কম নয়। এবং আমরা তাদেরকে চিনি, তারা তো তাদের সম্পত্তির গোপন রাখা যায় না, আগুনও যেমন গোপন রাখা যায় না, সম্পত্তির গোপন রাখা যায় না। ধারণা চলে এসেছে যে আমি আইনের ঊর্ধ্বে, আমার কোনো বিচার নাই, মানে বিচার হবে না, এই একটি ধারণা কি তাদের মধ্যে, মানুষের মধ্যে বদ্ধমূল হয়ে যাচ্ছে কিছু মানুষের মধ্যে? আমি শুধু মন্ত্রী সচিব বলছি না, যার অর্থ আছে, যার পলিটিক্যাল কানেকশন আছে, তাদের মধ্যে একটি ধারণা চলে আসছে যে আমি আইনের ঊর্ধ্বে উঠতে পারবো। এই ধারণার কারণেই তারা বাড়ি দখল করে রাখে, এই ধারণার কারণেই তারা বিভিন্নভাবে তারা সম্পদের মালিক হয়ে যাচ্ছে, অন্যায় করে পার পেয়ে যাচ্ছে, এগুলো হচ্ছে। যার কারণে এই যে অপরাধ প্রবণতা বাড়ছে কি জন্য, যে এখানে এই অপরাধের জন্য শাস্তি হয় না, এর জন্য তাকে তিরস্কৃত হতে হয় না, তাকে এর জন্য লজ্জা পায় না মানুষ এখন আর অপরাধ। এই বোধটার কারণে, এই বোধটা আমাদের জাগে ওঠা দরকার। আমাদের এই সংস্কৃতি এবং দেশ পরিচালনা করবে হচ্ছে রাজনীতিক নেতারা, তারা দেশ চালাবে এবং আগে রাজনীতিটা ঠিক হওয়া দরকার, এখানে নিয়ম নীতি এবং সততা এখানে প্রতিষ্ঠিত হওয়া দরকার বলে। ধন্যবাদ জনাব আবু সাইদ খান এবং এস এম কামাল হোসেন, আপনি দুজনকে আজকের বলা না বলা এসে কথা বলার জন্য। যেটি বলছিলেন, আসলে দুজন অতিথি এটি এক বাক্যে স্বীকার করেছেন যে বিষয়টি লজ্জার এবং বিষয়টি আসলে কোর্ট পর্যন্ত যাওয়ার আগেই সমাধান হয়ে যাওয়া উচিত ছিল। কারণ একজন মন্ত্রীর জন্য এটি খুব সুখকর বিষয় না যে নোটিশে 24 ঘন্টা ব্যবস্থা নিতে বলা হয়েছে, তা না হলে তালা ঝুলিয়ে দিতে বলা হয়েছে মন্ত্রিসভার সদস্যদের বাসায়। একটি দেশের সর্বোচ্চ পদই বলা যায় মন্ত্রিপরিষদ সভা, মন্ত্রীরা, সেই জায়গায় আসলে এরকম একটি বিষয় দুঃখজনক। একই সাথে সরকারি কর্মকর্তা যারা সাবেক, তাদের বিষয়ে আসলে একই কথা বলা যায় এবং বলা হচ্ছে যে প্রতিষ্ঠান যদি ঠিকমতো কাজ করে এবং কেউ আইনের ঊর্ধ্বে নয়, এটি যদি আমরা প্রতিষ্ঠিত করতে পারি আসলে, তাহলে এ ধরনের বিষয় নিয়ে আর কথা বলতে হয় না। সবাই ভালো থাকবেন। আজকের মতো শেষ করছি। সেরা ওয়াট অ্যান্ড ট্যাক নিবেদিত বলা না বলা। নতুন নতুন ভিডিও পেতে নাগরিকের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি চাপুন।